আমাদের ফোনের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে একটা অদৃশ্য সরকার যা আমাদের ডিজিটাল দুনিয়ার প্রায় সবকিছুই নিয়ন্ত্রণ করে। তো আজ কথা বলা যাক সেই অদৃশ্য শক্তি মানে অপারেটিং সিস্টেম নিয়ে। কখনো কি ভাবা হয়েছে এই যে আমাদের ছোট্ট ডিভাইসটা এটা কিভাবে একসাথে এতগুলো কাজ সামলে নেয়? মানে একদিকে গান চলছে, আবার ম্যাপের রাস্তাও দেখাচ্ছে, তার মধ্যেই হুট করে একটা টেক্সট মেসেজ চলে আসলো। ব্যাপারটা তো অনেকটা জাদুর মতনই শোনায়, তাই না? আসলে এই জাদুর পেছনের আসল কারিগর হল একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী সরকার। হ্যাঁ, একটা সরকারি যা আমাদের ফোনের সবকিছু চালায়। আর এই সরকারকেই আমরা টেকনিক্যালি বলি অপারেটিং সিস্টেম বা সংক্ষেপে ওএস। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যাক। ধরুন আমাদের ফোনের যে হার্ডওয়্যারগুলো আছে মানে প্রসেসর, মেমোরি, স্ক্রিন, এই সব কিছু মিলে হলো একটা দেশ। সেই দেশের সরকার হলো অপারেটিং সিস্টেম। আর ব্যবহারকারী এবং তার ফোনের সমস্ত অ্যাপস হলো সেই দেশের নাগরিক। তো এই সরকারই কিন্তু পুরো দেশটা অর্থাৎ ফোনটাকে চালাচ্ছে। তাহলে এই ডিজিটাল সরকারের প্রধান লক্ষ্যটা কি? একটাই লক্ষ্য, নাগরিকদের জীবনকে সহজ করে তোলা, মানে ব্যবহারকারীর জীবন। এদের কাছে মানুষের সুবিধাই হল দেশের সর্বোচ্চ আইন। এই সুবিধার গুরুত্বটা বোঝানোর জন্য লিনাক্স আর উইন্ডোজের তুলনাটা খুব মজার। দেখুন, টেকনিক্যালি বলতে গেলে লিনাক্স কিন্তু অনেক দিক থেকেই এগিয়ে। এটা অনেক বেশি নিরাপদ, পুরোটাই ফ্রি, আর মেমোরিও খরচ করে অনেক কম। কিন্তু তারপরেও দুনিয়া জুড়ে বেশিরভাগ মানুষ উইন্ডোজ ব্যবহার করে। কেন? কারণ একটাই, সহজ। উইন্ডোজে কয়েকটা ক্লিক করেই কাজ হয়ে যায়, কোনো জটিল কমান্ড মুখস্থ রাখার ঝামেলা নেই। এ থেকে সবচেয়ে বড় যে বিষয়টা বোঝা যায় তা হল একটা অপারেটিং সিস্টেম টেকনিক্যালি যতই ভালো হোক না কেন, সেটা ব্যবহার করা যদি কঠিন হয় তাহলে কিন্তু কোনো লাভ নেই। দিন শেষে ব্যবহারকারীর সুবিধাই একটা ওএস ডিজাইনের মূল কথা। আচ্ছা, তাহলে সরকারের প্রথম বড় চ্যালেঞ্জটা কি? সেটা হলো মাল্টিটাস্কিং। মানে এই সরকার কিভাবে একসাথে এতগুলো নাগরিক অর্থাৎ অ্যাপের চাহিদা পূরণ করে। এই কঠিন কাজটা করার জন্য সরকারের একজন স্পেশাল ম্যানেজার আছেন, নাম তার শিডিউলার। এই ম্যানেজারের একটাই কাজ, অকল্পনীয় দ্রুততায় সিদ্ধান্ত নেয়া। প্রতি মুহূর্তে ঠিক করা যে দেশের সবচেয়ে দামি সম্পদ মানে সিপিইউ বা প্রসেসরের মনোযোগটা ঠিক কোন অ্যাপটা পাবে। শিডিউলের রাউন্ড রবিন নামে দারুণ এক চালাক পদ্ধতি ব্যবহার করে। সে প্রত্যেকটা অ্যাপকে প্রসেসর ব্যবহার করার জন্য খুব সামান্য একটু সময় দেয়। এই সময়টুকুকে বলে টাইম কোয়ান্টাম। যেই না সেই সময় শেষ, সাথে সাথে অ্যাপটাকে লাইনের পেছনে পাঠিয়ে দেয় আর পরের অ্যাপকে সুযোগ দেয়। এই যে অদলবদলটা, এটা প্রতি সেকেন্ডে হাজার হাজার বার ঘটে। ফলে আমাদের চোখে একটা বিভ্রম তৈরি হয়, মনে হয় যেন সবগুলো অ্যাপ একই সাথে চলছে। তো সরকারের পরের চ্যালেঞ্জটা হলো ডিজিটাল জমিজমা ম্যানেজ করা, মানে মেমোরি বন্টন করা। আরে দাবা, দেশের প্রত্যেক নাগরিকের মানে প্রত্যেকটা অ্যাপের তো থাকার জন্য একটু জায়গা লাগবে, তাই না? সরকার এই জমি দুইভাবে দিতে পারে। একটা উপায় হলো ধারাবাহিক বরাদ্দ, মানে প্রত্যেক অ্যাপকে থাকার জন্য একটাই বড় প্লট দিয়ে দেওয়া। এটা ম্যানেজ করা সহজ, কিন্তু এতে অনেক জায়গা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আরেকটা উপায় হলো অধারাবাহিক বরাদ্দ। এখানে একটা অ্যাপকে একটা বড় প্লট না দিয়ে ছোট ছোট অনেকগুলো ফ্ল্যাটে ভাগ করে থাকতে দেওয়া হয়, অনেকটা ছোট ছোট অ্যাপার্টমেন্টে থাকার মতো। এতে জায়গার এক বিন্দু অপচয় হয় না। সরকারের আরেকটা বড় মাথা ব্যথা হল ডিজিটাল ট্রাফিক জ্যাম এড়ানো, মানে এমন একটা পরিস্থিতি যেখানে সবকিছু পুরোপুরি আটকে যায়। একবার ভাবুন তো, কি হবে যদি দুটো অ্যাপ একে অপরের জন্য অপেক্ষা করতে করতে এমনভাবে আটকে যায় যে কেউই আর এগোতে পারছে না। টেকনিক্যাল ভাষায় এই অবস্থাকেই বলে ডেডলক বা অচলাবস্থা। ব্যাপারটা ঠিক যেন একটা সরু গলিতে দুজন মানুষ মুখোমুখি আটকে গেছে, কেউই আগে যেতে পারছে না, কারণ প্রত্যেকেই ভাবছে অন্যজন আগে সরবে। এই ডেডলক তৈরি হয় কিন্তু খুব সহজ দুটো ধাপে। ধরুন অ্যাপ ক প্রিন্টারটা নিয়ে নিল, ঠিক একই সময়ে অ্যাপ খ নিয়ে নিল স্ক্যানারটা। এবার অ্যাপ ক এর দরকার স্ক্যানার, যেটা আছে খ এর কাছে, আর অ্যাপ খ এর দরকার প্রিন্টার, যেটা আছে ক এর কাছে। ব্যাস, কেউই নিজের জিনিস ছাড়বে না আর কেউই কাজ শেষ করতে পারবে না। তৈরি হয়ে গেল ডিজিটাল গ্রিডলক।
চলুন একটা ক্লাসিক উদাহরণ দেখি। ধরুন একটা সিস্টেমে 3টা অ্যাপ আছে, প্রত্যেকের কাজ শেষ করতে 2টো করে রিসোর্স বা সম্পদ দরকার। কিন্তু সরকারের হাতে মোট সম্পদই আছে মাত্র 3টা। এখন সরকার যদি দয়া করে প্রত্যেককে একটা করে সম্পদ দিয়ে দেয়, তাহলে কি হবে? সবাই একটা করে সম্পদ নিয়ে বসে থাকবে, কেউই কাজ শেষ করতে পারবে না, কারণ সবারই আরও একটা করে সম্পদ দরকার, যা সরকারের হাতে আর নেই। একটা ক্লাসিক ডেডলক। তাহলে এই অচলাবস্থা ভাঙার উপায় কি? ম্যাজিক নম্বরটা হলো 4। ভাবুন তো, সরকারের কাছে যদি মোট 4টা সম্পদ থাকত, মাত্র একটা বেশি, তাহলেই কিন্তু খেলা ঘুরে যেত। সরকার যে কোনো একটা অ্যাপকে তার দ্বিতীয় সম্পদটা দিয়ে দিত, সেই অ্যাপটা কাজ শেষ করে তার 2টো সম্পদই ফ্রি করে দিত, আর তারপর সেই খালি হওয়া সম্পদগুলো ব্যবহার করে বাকি অ্যাপগুলো একে একে নিজেদের কাজ শেষ করে ফেলত। প্রবলেম সলভ। এতক্ষণ ধরে যে ডিজিটাল সরকারের কথা বলা হলো, সেই সরকার কিন্তু আমাদের সবার পকেটেই আছে। হ্যাঁ, আমাদের স্মার্টফোনের ভেতরে। আর এই পকেটের সরকারের দুনিয়ায় বর্তমানে দুটো সবচেয়ে বড় প্লেয়ার হলো অ্যান্ড্রয়েড আর iOS। গ্লোবাল মার্কেটের দিকে তাকালে অ্যান্ড্রয়েড সরকারেরই একচেটিয়া রাজত্ব। প্রায় ৭০% মার্কেট শেয়ার ওদের দখলে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকায় অ্যান্ড্রয়েডই বলতে গেলে একমাত্র পছন্দ। তবে পুরো বিশ্বের ছবিটা কিন্তু একরকম না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা বা ইউরোপের মতো দেশগুলোতে গেলে দেখা যাবে চিত্রটা একদম উল্টো। সেখানে মানুষ iOS মানে আইফোনের সরকারের ওপরই বেশি ভরসা রাখে। ওইসব বাজারে iOS-এর শেয়ার প্রায় ৬১%। তাহলে দেখা যাচ্ছে এই অপারেটিং সিস্টেম হলো আমাদের ডিজিটাল জীবনের একজন সাইলেন্ট হিরো, সেই অদৃশ্য সরকার যে পর্দার আড়ালে থেকে আমাদের জীবনটাকে এতটা সহজ আর ফাস্ট করে দিয়েছে, অথচ আমরা হয়তো তার অস্তিত্বটা সেভাবেই টেরি পাই না। কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। সামনে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল রিয়ালিটির যুগ। তখন এই ডিজিটাল সরকারগুলোকে না জানি আরও কত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে সেই ডিজিটাল দুনিয়ার জন্য তাদের নাগরিকদের জন্য কি নতুন আইন লিখতে হবে, এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।